মালতীর নামে সব সম্পত্তি লিখে দেওয়াটা কি তোমার ঠিক হচ্ছে? মা, মালতী যেদিন থেকে বাবার মেয়ে হয়ে জন্মেছে সেদিন থেকে বাবার সবকিছুর উপর ওর অধিকার রয়েছে। ওকে যে তুমি তোমার বোনের জায়গায় বসিয়েছ না, এটাই যথেষ্ট। ওই সম্পত্তিতে আমাদের কোনো ভাগ লাগবে না। আমি বুঝতে পারছি তুমি আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছো, কিন্তু মালতীর জন্য আমারও অনেক দায়িত্ব রয়েছে আর সেগুলো পালন করতে হবে আমায়। তোমার বাবা না আমাদের যথেষ্ট দিয়েছেন। উনি যা দিয়েছেন সেটা দিয়েই আমরা বাকি জীবন কাটিয়ে দিতে পারবো। বাবা তোমাকে যা দিয়েছে ভালোবেসে দিয়েছে, কিন্তু আমি তো অধিকার ফিরিয়ে দিচ্ছি। দেখো, তুমি যাই বলো, আমরা এটা নিতে পারবো না। আমাদের সাথে এই পরিবারের সুসম্পর্ক থাকলে সেটাই যথেষ্ট। আমরা আর কোনো অধিকার চাই না। দয়া করে আমাদের আর জোর করো না বাবা। কি বলছেন উনি? মালতী, মা ইমোশনাল হয়ে কথাগুলো বলছে, তুই আমায় পরিষ্কার বল। এখানে তো আমার দাদা কিচ্ছু বলার নেই। মা একদম ঠিক বলেছেন। বাবার সম্পত্তি ভাগ করা একদম ঠিক হবে না। ওই সম্পত্তির পুরোটা আমার দাদা পেলে আমি বেশি খুশি হব। যদি সত্যি তুমি আমার খুশি চাও তাহলে এই সম্পত্তি ভাগ করো না দাদা। ভগবান, তুমি আমায় বাঁচিয়ে দিলে। দাদা, আমার আসল সম্পত্তি তো তুমি দাদা, যা বাবা আমাদেরকে দিয়ে গেছেন। এর থেকে বড় সম্পত্তি আর কিছু হতে পারে না দাদা। দয়া করে আমাদের বাইরের লোক মনে করো না। মা, মালতী রাজশেখরের মেয়ে বলে তুই প্রমাণ করে দিলি মা। নিজের বোনকে সম্পত্তির ভাগ দিচ্ছিল বলে আমি অরুণের উপরে সত্যি গর্ববোধ করছিলাম। কিন্তু এতদিন পরে নিজের বাড়িতে এলি আর তুই বলছিস কি না তোর কোনো সম্পত্তি লাগবে না। তোর মতো মেয়ে পাওয়া না ভাগ্যের ব্যাপার। তোর উদার মনের জন্য তুই খুব ভালো থাকবি মা, ভালো থাকবি, ভালো থাকবি। উকিল বাবু, আপনাকে আর কোনো সম্পত্তি ভাগ করতে হবে না, সব অরুণের নামেই থাকুক। আপনি এবারে আসুন। আমি অনেকক্ষণ আগেই চলে যেতাম, এই দলিলের জন্যই এখানে দাঁড়িয়েছিলাম আমি। এখন আমি আসছি স্যার। ঠিক আছে স্যার। আপনাদের এই সম্পত্তির ওপর কোনো লোভ নেই, এটা জেনেই খুব ভালো লাগছে আমাদের সকলের। অরুণের খুব ভাগ্য ভালো আপনাকে মা হিসেবে পেয়েছে। আপনার এই উদার মনের জন্য আপনার প্রতি সম্মান আরো বেড়ে গেল। খুব খুশির কথা। আমি এই খুশি নিয়েই বার্মাতে আবার ফিরে যাব।
যতদিন ছিলাম এখানে আমরা ততদিন খুব ভালো ছিলাম, কোনোদিনও ভুলবো না আপনাদের। আমরা এবারে চললাম দিদি। চল আরে মা, কোথায় যাচ্ছ? তুমি বললে যে সম্পত্তির ভাগ লাগবে না, কিন্তু আমাদের সাথে থাকতে তোমাদের কি অসুবিধা? সত্যর হাত থেকে বাঁচাবো বলেই আমরা এখানে এসেছিলাম। ওকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার পরে আমাদের আর এই বাড়িতে থাকাটা ঠিক নয়। আমাদেরকে ভুল বুঝো না, দয়া করে আমাদেরকে যেতে দাও অরুণ। বাবা চলে যাওয়ার পর মাকে পেয়ে সত্যি খুশি হয়েছিলাম। এখন তুমি বলছো যে তুমিও চলে যাবে। মা, কেন মা? দেখো বাবা, তোমার জায়গাতে তুমিই থাকবে আর আমাদের জায়গাতে আমরা থাকব, এটাই তোমার বাবার ইচ্ছে ছিল। দেখো, আমরা বার্মাতে থাকলেও সবসময় মনে করব যেন আমরা এই পরিবারই একসাথে আছি, আর এইভাবেই আমরা একসাথে থাকব। আমরা চলে যাব বলে মন খারাপ করো না। এবারে আমরা যাব। আয় মা। মা, আমাদের আপনার সাথে থাকার ভাগ্য নেই, এছাড়া আমার আর কিছুই বলার নেই। আমি গঙ্গার রুমেতে আপনাকে এত করে বললাম, তাও আপনি সিদ্ধান্ত বদলালেন না। আপনি যখন এতটাই জেদ করছেন, আমরা আপনাকে আর জোর করব না। যখন ইচ্ছেই হয়েছে ঘুরে আসুন। তোমরা এখন যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো সেটাকে আমি জোর করে বদলাবো না। যা ভেবেছো তাই করো। তোমরা এখন যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো সেটাকে আমি জোর করে বদলাবো না। যা ভেবেছো তাই করো। কিন্তু মালতীর জন্য ভালো ছেলে দেখে ওর বিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমিই নেব। মালতীর জন্য তুমি ছেলে খুঁজবে না তো আর কি খুঁজবে বলো তো বাবা? ওই দায়িত্বটা তোমারই। খুব ভালো দেখে একটা ছেলে খুঁজতে হবে তোমাকে। তুমি যে ছেলেকে ঠিক করবে মালতী তাকেই বিয়ে করবে। মালতীর জন্য ছেলে খোঁজার দায়িত্ব তুমি যে আমাকে দিলে তার জন্য ধন্যবাদ। আমার বোনের জন্য আমি সব থেকে ভালো ছেলে খুঁজে তোমার সামনে দাঁড় করিয়ে দেব। তুমি আগে ছেলে দেখো, তখন আমি মালতীকে নিয়ে আসবো। হ্যাঁ গো, শোনো একটু। মা, আমরা বললাম যে মালতীর জন্য একটা ভালো ছেলে খুঁজবো। একটা ভালো ছেলে পেয়ে গেছি। ছেলে রেডি আছে মানে? দেবী, তুমি জানো ছেলেটা কে? মুখটা একটু বন্ধ রাখো, সবসময় কথা বলো কেন? ছেলে রেডি আছে? কিরণ, এদিকে আয়। বল অরুণ। ও হলো কিরণ। ও খুব ভালো ছেলে, আর এখন আমাদের পরিবারেরই একজনও। কিরণই হলো মালতীর জন্য সঠিক পাত্র।
আমাদের কিরণ ধর্মরাজ আঙ্কেল ভেবেছিলেন এই বাড়ির সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক গড়ে তুলব, কিন্তু সেটা তো হলো না। সেই আশাটা পূরণ করার জন্য আমার বোনের বিয়ে আমি কিরণের সাথে দেব বলে ঠিক করলাম। এতে তোমার কি মত মা? আমি আর কি বলবো বাবা, ওদের দুজনকেই জিজ্ঞাসা করে দেখো। ওরা দুজনে যদি রাজি থাকে আমার কোনো অসুবিধে নেই। কিরণ, তোর কি ইচ্ছে বল। মালতী, তুই রাজি? বেশ ভালো তো, দুজনেই রাজি হয়ে গেল। এবার বিয়ে অবধি তোমাদের এখানেই থাকতে হবে। এই বাড়িতে আসার পর থেকে ওদের বিয়ে দিতে পারবো কিনা সেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। এখন অরুণের জন্য সেই চিন্তাও দূর হলো। খুব ভালো অরুণ, এই মুহূর্তে তুই একটা খুব ভালো কাজ করেছিস। এই খুশিতে তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেল। হ্যাঁ হ্যাঁ, পুরুত মশাইকে আজই ডেকে নিয়ে আমি ডেটটা ফিক্স করে ফেলছি পিসি। আরে বাবা, তুই এসব কাজ যাই ধীরে সুস্থে তাই কর না, কর। ততদিনে আমি আর মালতী একে অপরকে ঠিক জেনে নেব। ও দেখেছো একে? এই তুই আবার মালতীকে ডেকে আলাদা করে কি কথা বলবি রে? মালতী বাইরের মেয়ে নয়, আমার বোন হয়। ও যেমন সেভাবেই তোকে মেনে নিতে হবে। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন আমার বোনের সাথে যেন কথা বলতে না দেখি তোকে। আরে এটা কি অরুণ, সেই পুরনো আমলের মতো ভয় দেখিয়ে তুই আমাকে জোর করে বিয়ে করাচ্ছিস? এমন যদি তুই করিস না, আমি ঠিক বাড়ি ছেড়ে চলে যাব। তাই নাকি? তুই যেখানেই পালা না কেন আমি তোকে ঠিক খুঁজে এনে বিয়ে দিয়ে দেবো। আমার বোনের সাথে তোর বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। যা দেখি কোথায় পালাবি পালা, যা। আরে অরুণ, বললাম সেরকমটা করা যায় নাকি? তুইও না পারিস বটে। এই অরুণ, দেখো দেখো লুকিয়ে লুকিয়ে কেমন এখানে দেখছো এসব শুরু করে দিয়েছিস? মারবো এক চোর, আমি সামনে আছি কিন্তু। কিরণ, তুই নিয়ে যা ওকে। আমি হ্যাঁ, বলছি। তুমি একদম ঠিক নিয়ে বলেছো যা দিদি, তুই। তুমি তুমি ঠিক বলছো মানে বলেছো। সেটাই ফাইনাল। আরাম কর। আমায় এই তুমি আশীর্বাদ এদিকে করো, এসো। আশীর্বাদ করো। দাদা গোলাপ ফুল ভীষণ পছন্দ করত। দুধটা ফুটুক, আমি গোলাপটা তুলে এনে দাদার ছবির সামনে রেখে দিয়ে আসি। কাঁটাটা ভেঙে এখন পায়ের ভিতরে ঢুকে গেছে। এবার এটা কি করে বের করি?
আমি যাতে বাড়ির ভেতরে যেতে না পারি তাই মাধবী বাড়ির চারিদিকে মন্ত্রবন্ধন করেছে। যেভাবেই হোক না কেন ওই বাড়ির ভেতরে আমায় ঢুকতেই হবে। সূঁচের ওপরে আমার অহবল বিষ দেওয়া আছে না জেনেই মাধবী ওই সূঁচ ব্যবহার করছে। ওই সূঁচ ব্যবহার করা মাত্রই অহবল বিষ ও শরীরে ঢুকে যাবে আর ওর প্রাণ নাশ করবে। আরে বাবারে, ও পায়ে কাটা ঢুকেছে বলে এখানে দুধ বসিয়েছিলাম, ভুলেই গেছি। মনকে যদিও বা নিয়ন্ত্রণে রাখতে পারি, শরীরে একটু ব্যথা হলেই সব ভুলে যেতে হয়। আহ, আহ, আহ। আহ, 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 আহ। তুই প্রতিবার আমার হাত থেকে বেঁচে গেছিস, এবার এই সূঁচ ব্যবহার করা মাত্রই আমার বিষ তোর উপর কিরম কাজ করবে দেখ। নিজের থেকে এই ছবিটা নিচে পড়ে ভেঙে গেল যে। মনে হয় দাদা কিছু বলতে চাইছেন। সব সময় শান্ত হয়ে থাকা দাদা আজকে এত উত্তেজিত হয়ে উঠেছে, মানে দাদা নিশ্চয়ই রেগে গেছে। দাদা কি বলতে চাইছে? কেন এত উত্তেজিত হয়ে উঠেছে? দাদা শুধুমাত্র মান্ত্রিক শক্তিতেই বলশালী ছিল না, শাস্ত্রবিদ্যাতেও দাদার অনেক জ্ঞান ছিল। এখন একবার পঞ্জিকায় গিয়ে আজকের দিন সম্পর্কে দেখি, নিশ্চয়ই কিছু জানতে পারবো।
আজকের দিনটা হলো আশ্লেষ নক্ষত্র, সপ্তমী তিথি। দাদার জন্মদিন আর মৃত্যুদিনের দুটো তিথি একই সঙ্গে এসেছে। পূর্বপুরুষকে তর্পণ করার জন্য একদম সঠিক দিন। নন্দিনীর ওপরে রেগে থাকার জন্য দাদা মারা যাওয়ার পরে শাস্ত্রের অনেক বিধি এবং নিয়ম আমি কোনোটাই সম্পূর্ণ করতে পারিনি। সেই জন্য শাস্ত্রমতে তর্পণ করতে হবে, দাদা এ কথাই মনে করিয়ে দিচ্ছে। আজকে এক্ষুনি আমি পুরোহিতকে খবর দিচ্ছি, দাদার তর্পণ করব। ওই জঙ্গলের দেবীকে আপনারা এতদিন পুজো করেননি, সেই জন্যই উনি রেগে গেছেন। তোমার চরণে এসেছে মা, মা বাঁচাও আমাকে। তখন দেবী কারোর ওপর ভর করে এসে কি চাই বলবেন। মা রক্ষা করো, মা আমাদের রক্ষা করো, আমাদের গ্রামকে রক্ষা করো। তারপরেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যান আপনারা সবাই মিলে দেবীর কাছে যান। মাগো, অনেক বছর ধরে এই গ্রামের লোক হয়েও আমরা তোমার পুজো করাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন গ্রামে যে সংকট দেখা দিয়েছে, তোমার পুজো বহুদিন ধরে না করাটাই তার কারণ বলে মনে হচ্ছে। প্রত্যেক বছর আষাঢ় মাসে তোমার ব্রত করে, তোমার মানত করে, কলস বয়ে নিয়ে চলা কন্যাদের হাতে দিয়ে তোমার সেবা করাবো। তুমি ওদের গ্রামে এসে আমাদের কি করা উচিত সেটা বলে দাও না। যে সমস্ত মেয়েরা চুড়ি পরে এসেছো, তোমরা এখন দেবী মায়ের সামনে এসে দাঁড়াও। দেবী যাতে চলে আসেন, জোরে বাজাও পুরোহিত। করে আসবে? আমি তো দেবীকে বেঁধে রেখেছি। এরপর থেকে এই গ্রামে আমিই দেবী।
হলো পুরোহিত মশাই? কারোর ওপরেই তো দেবী ভর করছেন আরে না। আমিও তো বুঝতে পারছি না। দেবী আসবে না, আমি তো দেবীকে হলুদ বন্ধনে বেঁধে রেখেছি। যত চেষ্টাই করো, দেবী আর আসবে না। আরো জোরে বাজাও পুরোহিত। যত জোরেই বাজাও, দেবী আসবে না, কিন্তু আমি আসবো। কাক প্রচণ্ড নমঃ, কাক প্রচণ্ড নমঃ, কাক প্রচণ্ড নমঃ। আয়! আয়! আমি রে জঙ্গলের দেবী এসেছি। শাড়ি পরিয়ে তোমার সামনে আমি এতগুলো মেয়েকে দাঁড় করিয়ে দিলাম মা, আর তুমি সবাইকে ছেড়ে আমাদের গ্রামের দাদার উপরে এসে ভর করলে। ও বললে শুনবি সবাই, সেই জন্য এসেছি। আরে দেবী মা ভর করেছে। কেন ডেকেছিস বল? আমাদের গ্রামে হঠাৎ করে আসা এই সমস্যা হয়েছে তোমাকে পুজো না করার জন্যই। আমাদের এখন কি করা উচিত তুমি বলে দাও মা, আমরা সেটাই করব। আমি কি চাই সেটা জানতে হলে পূজারীকে ডাক। আমার আমিও তো পুরোহিতকে পুরোহিত আসতে মা, হবে। তুমি আমাকে বলো। সবাই পুজো করলেও সবাই আমার পুরোহিত হতে পারে না। বংশ পরম্পরায় ঘন্টা বাজিয়ে পুজো করার লোক আছে, শুধু সে আসলেই আমি মুখ খুলবো। দেবীর পুরোহিতকে ডাকতে বলছেন? জঙ্গলের দেবীকে এত বছর ধরে পুজো করছেন আমাদের মুনিস্বামী। মুনিস্বামীকে ফিরিয়ে আনার আদেশ করেছেন আমাদের দেবী মা। মনীষ আমি কোথায় আছে সেটা আমরা জানি না, কিভাবে খোঁজ করব? মা নিজে বলছেন যে মুনিশ স্বামীকে নিয়ে আসা ছাড়া আর অন্য কোনো উপায় নেই, তাই ওনাকে নিয়ে আসতেই হবে। ঠিক আছে মা, তোমার কথা মতো মুনিশ স্বামীকে এখানে নিয়ে আসবো। এরপর তুমি আমাদের বলে দাও মা, আমাদের কি করতে হবে। আরে আরে এই কেউ জল নিয়ে আসো। দাদা ওই দেবী আপনার উপরে ভর করেছিল। আমার শরীরে দেবী ভর করেছিলেন? হ্যাঁ দাদা, আপনার কথা শুনবো বলে আমরা এই গ্রামে আসিনি। যে এতদিন পুজো করছে ওই মনীষস্বামী হলো আমাদের পূজারী। দেবীর কাছে জিজ্ঞেস করাতে দেবী এটাই বললেন। মা, ওই মুনিশ স্বামী যেখানেই থাকুক না কেন, ওনাকে এখনই এখানে নিয়ে এসো দাদা। মনীষ স্বামী কোথায় আছে সেটা আমি জানি। এই গাড়ি আনাও। তুমি আমাদের সবাইকে বাঁচাও মা, বাঁচাও। সবাই চলো চলো মা, সবাই চলো চলো। মনীষস্বামীকে ডাকার জন্যই আমি এত কিছু করেছি।
মুনিস্বামী আসলে আমি ওকে দিয়ে বাকি দুটো কালচক্র আমি হাসিল করে নেব। যাক, সব কিছু ভালো ভালো মিটে গেলে অবশেষে কিরণের বিয়ে হচ্ছে, খুব ভালো খবর, এত ভালো লাগছে। অন্নপূর্ণা দেবী নমস্কার। বাড়িতে সবাই ভালো আছে তো? ভালো আছি, ভালো আছি। তারপরে সব ঠিকঠাক আছে তো? মিষ্টি লাগছে না বল? খুব ভালো লাগছে। বেশি তাড়াহুড়ো করো না, মেয়ে চলে আসবে। আরে মন খারাপ করো না। মঞ্জু, সবাই কি চলে এসেছে? শুধু মেয়ে এখনো আসেনি। ও, তাহলে ভালোই হয়েছে। খুব মিষ্টি, খুব সুন্দর লাগছে। দুজনেই সাজিয়েছে। হ্যাঁ, নমস্কার করো। নমস্কার। এবার দেখ, দেখে নে। নীলা, এত দেরি করলি কেন? মেকআপ না করে আসতে নেই না? ছাড়ো না দিদি। ঠিক আছে ঠিক আছে, বস। কিরণকে দেখেছো? হ্যাঁ, দেখলাম তো। লজ্জায় লাল হয়ে যাচ্ছে। খুব লজ্জা পাচ্ছে। কি পণ্ডিত মশাই, বলুন মা। মেয়েকে তো অলংকার পরিয়ে সাজিয়ে আনা হয়ে গেছে, এইবার আপনি একটা ভালো দিন খুঁজে বার করতে পারছেন না? এমন করে বলছেন কেন মা? এই সমস্ত ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে নেই। জন্মকুণ্ডলী ভালো করে দেখতে হবে তো। তার উপরে এই বাড়ির বিয়ে, ওই জন্য ঠিক করে রাশিফল বিচার করতে হবে না? অনেক হিসেব করে নিয়েছেন, আপনি কি দিনক্ষণ ঠিক করলেন? দেখে নিয়েছি মা। এই মাসেই 20 থেকে 22 তারিখের মধ্যে কয়েকটা ভালো লগ্ন আছে। আচ্ছা, ওগুলো ছেড়ে দিলে আর ছাড়াছাড়ি দরকার নেই, ওই ডেটটা ফিক্সড করে রাখুন। অরুণ, মেয়ের দাদা কিন্তু তুই, দুটো দিনের মধ্যে একটা দিন তুই ঠিক করবি। ওটা আমার মাই ঠিক করে দেবে। মা, বিয়েটা কত তারিখে রাখলে ভালো হয়? সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেই ডেটটা ঠিক করবে আমার তাতেই মত আছে। বিয়েটা কত তারিখে রাখলে ভালো হয়? সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেই ডেটটা ঠিক করবে আমার তাতেই মত আছে। 20 তারিখটাই রাখতে পারো তো? 20 তারিখটা মঞ্জু
কি বার পড়েছে গো? ওটা শুক্রবার পড়ছে। আমার বিয়েও তো শুক্রবার হয়েছিল। কত লাকি কাপল আমরা জানেন। মঞ্জুর বিয়েও শুক্রবারই হয়েছিল, আর সেই জন্য শুক্রবার কিন্তু ছাড়া যাবে না। ওই দিনটাই ফাইনাল করতে হবে। রমাপ্রভা, 20 তারিখ বিয়ের দিন ঠিক হয়েছে। তুমি রাজি তো? আমি রাজি। নীলা, তোর কোনো অসুবিধা নেই তো? না, একদমই নয়। আর কি, তাহলে 20 তারিখ বিয়ের দিন ঠিক হলো তো? পণ্ডিত মশাই, এইবার আপনার যা যা নিয়ম সব কিছু লিখে দিন, আমরা ওদেরকে আশীর্বাদ করে নেব। ঠিক আছে মা, আপনি যখন বলছেন আমি ঠিক লিখে ঠিক দেব। আছে, ঠিক আছে, লিখে দিন আবার। সবার জন্যই তো জামা কাপড় কিনতে হবে। বিয়ের জন্য শপিং করা শুরু করে দিই আমরা। হ্যাঁ, তা তো কিনতেই হবে। আরে ফোনটা ধরো না, ধরো ধরো। ফোনটা ধরো। হ্যালো, কি সীতা? এসো একবার, তোমার সাথে আমার দরকারি কথা আছে। তাড়াতাড়ি এসো। লক্ষ্মী, যারা এসেছে ওদের খাবারের ব্যবস্থা কর, তাড়াতাড়ি ঠিক যা আছে, মা। যা। এই মঞ্জু, এরা কোথায় যাচ্ছে গো? কিরণ, তাড়াতাড়ি এসো, এসো। কি গো, তুমি এমন সময় আমাকে এখানে ডেকে নিয়ে আসলে? কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার আর মালতীর বিয়ে হবে বলে তুমি খুব খুশিতে আছো, কিন্তু এই বিয়েটা কে ঠিক করেছে সেটা তুমি জানো কি? অরুণ বলল বলেই তো ঠিক হলো। অরুণ নিজে থেকে এই বিয়েটা ঠিক করেনি। গঙ্গা তোমার সাথে মালতীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও অরুণকে বলল, তারপর অরুণ সবাইকে বলল। ও মানে এই ভালো কাজটা কি গঙ্গার দ্বারাই হতে পারে? তাহলে তো গঙ্গাকে গিয়ে এক্ষুনি থ্যাঙ্কস জানাতে হয়। শুধু গঙ্গাকে থ্যাঙ্কস জানালে হবে না তো। গঙ্গা সত্যিই ভালো থাকুক, সত্যি তুমি যদি সেটা চাও, তবে আরেকটা কাজ করতে হবে। আমি এই বাড়িতে থেকে কতগুলো ভুল করে গেছি, কিন্তু সেই ভুলগুলো থেকে আমাকে ক্ষমা করে গঙ্গা আমাকে আমার নতুন জীবনে ফিরে আসতে সাহায্য করেছে। এখন ওর যদি কিছু ভালো করতে পারি তাহলে অবশ্যই করব। এখন বলো আমায় কি করতে হবে? আমি যা বললাম করবে তো? তুমি যখন আমাকে এই কাজটা করতে বললে, দেখো আমি এই কাজটা করতে পারি কিনা। দেখো এক্ষুনি গিয়ে আমি বলছি। এবার আমি লগ্ন পত্রিকা পড়ে শোনাচ্ছি। এটা হবার পর মেয়ের দিকের লোকেরা ছেলের দিকের লোকেরা তত্ত্ব বদলা বদলি করে নেবেন। দাঁড়ান। আমি এই বিয়েটা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কন্ডিশন? কি বলছেন?
বলছে ও? কি বলছে? কি কন্ডিশনের কথা বলছে? হতে পারে জানি না তো। এটা যদি আপনারা মানেন তাহলে এখনই আশীর্বাদটা হবে। এই এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়েছিলি, এখন আবার তুই কোন শর্তের কথা বলতে চাইছিস? কি বলতে চাস তুই? বিয়ের আগে তুমি তোমার নামে সম্পত্তিটা লিখিয়ে নিতে চাইছো, তাই তো কিরণ? আমার নামে সম্পত্তি লিখে দিতে হবে না। তাহলে তোর আবার কিসের শর্ত? অরুণ আর গঙ্গা দুজনে একসাথে খুশিতে থেকে এই বাড়িতে কোনো ছোট্ট উত্তরাধিকার উপহার আমাদের দেয়, তখনই আমি এই মালতীকে বিয়ে করব। এটাই আমার শর্ত। এতে যদি তোমরা কেউ রাজি থাকো তাহলে বলে দাও আমায়, না হলে আমি আমার পথ ঠিক দেখে নেব। এই কিরণ, হঠাৎ আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলছিস কেন? তোর আশীর্বাদ সেটাতে মন দে তুই। তোর আশীর্বাদটা হয়ে যাক, তারপর আমাদেরকে নিয়ে মাথা ঘামাবি তুই। আমি আর কি করছি না অরুণ, আমার এই বিয়েতে তোমার যেন একটা ভালো খবর পাই তাই বলছি। আমার বিয়ের আয়োজন করার পেছনে তুই আর গঙ্গা আছিস, তেমনি তুই যেন ভালো থাকিস সেটাই আমি চাই। সেই জন্যই আমি শর্ত রাখছি, এটা তুই মানবি কি মানবি না? হ্যাঁ, এটাই বলতে চেয়েছিল। একটু দাঁড়া। কিরণ, সবার সামনে তুই যদি এই শর্ত রাখিস তাহলে ওরা লজ্জা পাবে। ওদের দুজনকে এক করার জন্য এই অনুষ্ঠানটা বন্ধ রাখছিস কেন? আমি কিন্তু কোনো কিছু আটকে রাখিনি। অরুণ যদি একবার বলে দেয় তাহলে কিন্তু আমি এক্ষুনি রাজি হয়ে যাব। অরুণ, ও এত করে বলছে, রাজি হয়ে যা না অরুণ। ওরা দুজন লজ্জা পাচ্ছে, ওদের হয়ে আমি বলছি। এতদিন পর্যন্ত কিরণ এই বাড়ির ওপর কোনো দায়িত্ব নেয়নি, এখন ও চাইছে যে এই বাড়িতে কোনো উত্তরাধিকারী আসুক। গঙ্গা গর্ভবতী হওয়ার পরে ও বিয়ে করতে চাইছে। ততদিনের জন্য এই বিয়ের কথাবার্তা যা চলছে চলুক, শাস্ত্র মতে কথা বলে রাখা ভালো। এতে তোর কি মত অরুণ? ঠিক আছে পিসি। তোমরা রাজি আছো তো? একদম ঠিক বলেছো দিদি। তাহলে আর কি, তত্ত্ব বদল করে নাও তোমরা। আচ্ছা ঠিক আছে, গঙ্গা তত্ত্ব তুলে নে।